Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. আনটোল্ড স্টোরি অফ মমতা ৩৯ নম্বর এপিসোডের বক্তা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয়। উনি লোকসভায় যাদবপুর লোকসভা কেন্দ্রে যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন তখন ওনার সঙ্গে আমরা ছিলাম। 1985 সালে আমি কলকাতা পুরসভার 136 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করি। খুব কঠিন লড়াই ছিল। আমার বিরুদ্ধে আমাদের সিপিএমের যিনি প্রার্থী ছিলেন উনি জেলা কমিটির সদস্য ছিলেন এবং উনি বারুইপুর তখন আমাদের গার্ডেন রিচ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সেই লড়াইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, এখন তো মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেভাবে সাধারণ মানুষ তখন ওনাকে সাড়া দিয়েছিলেন এবং ওনার প্রচারের জন্য সেই দিন আমরা অনেকেই আমি এবং আমার পাশের যে ওয়ার্ড শিবনারায়ণ সিং, দুটো ওয়ার্ডই আমরা জিততে পেরেছিলাম। তারপর থেকে প্রতিনিয়ত ওনার সঙ্গে যোগাযোগ। আমি আদালতে প্র্যাকটিস করতাম, সময় পেলে আমি কালীঘাটে চলে যেতাম, অনেক আইনজীবী বন্ধুদেরও নিয়ে যেতাম, ওনাকে দেখতাম বিকেলবেলায় উনি বসে রয়েছেন, নানা বিষয়ে আলোচনা হতো, কথাবার্তা হতো। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, সাধারণ মানুষ তারা কিন্তু এত বেশি বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ঘটনাগুলো ঘটছিল, কিছু কিছু ঘটনা এমন ঘটেছে যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তার কাছ থেকে তার রিলিফ চাইছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। আমাদের ওখানে কাসমা বলে একটা বড় গুন্ডা ছিল এবং ওর খুব দুর্বৃত্ত ছিল ওখানে। তাকে গুলি করে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে আমরা বিকেলবেলায় মমতা ব্যানার্জির বাড়িতে বসে রয়েছি, দেখি ওর মা গিয়ে হাজির, আরও কয়েকজন মহিলা। তার আবেদন যে আপনি একবার বলুন তাহলে আমার ছেলে বেঁচে উঠবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাস যে একজন মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারেন, আমি অবাক হয়ে গেছি কথাটা শুনে। উনি বললেন, এটা কি বলছেন আপনি? যে মারা গেছে যাকে আপনারা ইতিমধ্যে ক্রিমেট করে এসেছেন, আমার পক্ষে কি করে সম্ভব? না দিদি, আপনি একবার খালি বলুন, আপনি বললে পরেও আবার জীবিত হয়ে যাবে। এই জিনিসটা আমরা দেখেছি। তারপর 1991 সালে 90 বা 91 সালে একদিন 1 জানুয়ারি রাত্রিবেলা আমরা খেতে বসছি, হঠাৎ একদল লোক গার্ডেন রিচে আমার বাড়িতে হাজির। এসে বললো, দিদি কা পাস জানে পড়েগা। তখন রাত্রে 11টা। আমি ভাই, এত রাত্রিবেলা দিদির কাছে কেন যাবেন? বলে শেখ আজাদ বলে একজন ড্রাইভার, তাকে লালবাজার লকআপে পিটিয়ে মেরেছে এবং এর বিচার যদি পেতে হয়, এর প্রতিবাদ যদি করতে হয়, একটাই ভাষা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তা আমি বললাম, ভাই কংগ্রেসের অনেক বড় বড় নেতা রয়েছে, তখন তো আর তৃণমূল কংগ্রেস হয়নি। প্রণব মুখার্জি ছিলেন, সুব্রত মুখার্জি ছিলেন, আমরা আপনার এদের কাছে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এসছেন? বলে না, দিদি ছাড়া কেউ এর প্রতিবাদ করতে পারবে না, দিদি একমাত্র প্রতিবাদীর ভাষা। তা আমরা ঠিক আছে, আমি দিদিকে জানাবো। পরের দিন আমি কোর্টে গেছি, আমরা প্রথমে ব্যস্ত ছিলাম। দুপুরবেলায় এক গাড়ির লোক একটা ম্যাটাডোর ভর্তি করে নিয়ে মহিলা পুরুষ সব হাজির আমার কাছে, বলে আমি দিদি কা পাস জানে পারে। আরে ভাই, অসময়ে কেন দিদির কাছে তোমরা যাবে? নেই, জানেই পারে ওর বডি ওরা ক্রিমেট করবে না, ওর দিদি গিয়ে বললে পরে তবে ক্রিমেশনটা হবে। তা আমি মমতা ব্যানার্জির বাড়িতে গেলাম। উনি তখন পরের দিন মধ্যে রাজীব গান্ধীর ভিজিট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। উনি খুব ব্যস্ত ছিলেন। মানিকবাবু ফোনটা আমাকে ধরিয়ে দিলেন, বললো যে বিমানদা আপনি চলে যান, বিকেলবেলা আমি ফ্রি হয়ে ওর বাড়ি আমি চলে যাব। এবং ওর স্ত্রী তখন 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেটাও আমরা জানতাম না। বলে আমি খুব খারাপ লাগছে আমার যে এরকম অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে এসছে, আপনি ওকে চলে যেতে বলুন, বিকেলবেলায় যাব। এবং সেদিন বিকেলবেলায় যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার ছোটো একটা মারুতি গাড়ি ছিল, আমি চালাতাম গাড়িটা, আমার বাঁদিকে মমতা ব্যানার্জি ছিল, পেছনে সোনালি ছিল, আরেকজন সাংবাদিক ছিলেন। যেমন আমার কাঁচি সড়ক বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে পৌঁছালাম। প্রায় 150-200 সিপিএমের ছেলে আমার গাড়িটা ঘিরে ফেললো। ঘিরে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে বার করবে। মারুতি গাড়ির লকটা ভিন্ন রকম বলে ভেতর থেকে লক করা ছিল, টেনে বার করতে পারেনি। সে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে চশমা পরতেন না, গাড়ির আমার উইন্ডস্ক্রিনের ওপর ইট মারাতে সে কাঁচের গুঁড়ো ওর চোখে চলে যেতে, তারপরে ওনার চোখে খুব এফেক্ট করে যায় এটাতে। এবং টেনে বার করতে যখন পারেনি, তা আমার মাথায় চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জি বলছে, আমাকে নাবতে দিন বিমানদা, দেখি আমাকে গুলি করবো। তখন জানতেন না। তা আমি বলছি, না, এই অবস্থায় আপনাকে তো নাবতে দেওয়া যাবেই না।
এদের মধ্যে একটা ছেলে গুলি চালালো, গুলিটা একটি মুসলিম ছেলের হাতে এসে লাগলো, এবং আমি কোনো রকমে মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে ব্যাক করে আমি চলে আসলাম। সে তো ঘটনা গেল তখন আমি দেখেছি, কিন্তু তারপরের ঘটনাটা আরও বেশি চমকপ্রদ, এটা আমাকে নাড়িয়ে দিয়ে গেছে। একদিন রাত্রিবেলা, তখন রাত্রি 10টা বাজে, আমি চেম্বারে কাজ করছি, আমার কাছে টেলিফোন এলো, বলে বিমানদা কালকে একটু আপনি আমাদের ওই হাসপাতাল যে আছে, শিশু সদন আছে হাজরাতে, সেবা সদন, বলে আপনি ওখানে যাবেন। আপনি কী হয়েছে যাব? বললো যে ওই যে আজাদের বউ ছিল, ওর একটা বাচ্চা হয়েছে, ফুটফুটে বাচ্চা, আপনি গিয়ে দেখে আসবেন, ওর একটা ছেলে হয়েছে। আমি অবাক, আমার লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে গেল যে আমরা কেউ খবর রাখিনি, কিন্তু খবরটা উনি রাখতেন। শুধু তাই নয়, আজাদ মারা যাওয়ার পরে, তারপরে যা ঈদ হয়, ঈদের সময় আমার কাছে একটা খাম পাঠালেন। খাম পাঠিয়ে বললেন যে ওর তো কেউ দেখার নেই, ওই কোনো কেউ সাহায্য করার নেই, এই খামে টাকা রয়েছে, বাড়িতে পৌঁছে দেবেন। এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, এবং এইটা আমি কিন্তু ভাবতেই পারি না। ওনাকে আমি অনেক বক্তৃতায়ও গিয়ে বলেছি, অনেকে সাম্প্রদায়িক বলেন ওনাকে, কিন্তু ওনার যে দৃষ্টিভঙ্গি তারা ওকে উপলব্ধি করতে পারেনি। এটা আমি ওর অনেক কাছে থেকে দেখেছি বলে আমি এটা জানি ওনাকে। এই যে মানবিক মমতা অনেকে বলেন, তো সে মানবিকতার যে দৃষ্টান্ত সাধারণ মানুষের কাছে ওনার কি কতটা ওনার উনি ভালোবাসে, সাধারণ মানুষের ভালোবাসা কোন জায়গায়, এটা না গেলে বোঝা যেত না। এবং তারপরে শেখ আজাদের ছেলে, তার তো বড় হয়েছে, এবং তারপরে একটা দীর্ঘ ইতিহাস। তারপর অনেক মামলা করেছি তৃণমূল কংগ্রেসের হয়ে। আমাদের যেমন প্রচুর মামলা, হাইকোর্ট থেকে যখন আমাদের ভিখারি পাসওয়ানের কেসটা আলিপুর কোর্টে পাঠালো, আমাকে মমতা ব্যানার্জি ডেকে বলে এটা আপনাকে করতে হবে। তা হাইকোর্ট থেকে তো 1 বস্তা কাগজ পাঠালো। তা আমি ওই 1 বস্তা কাগজ জজের সামনে পেশ করে, জজ সাহেব তো কাগজ দেখেই বলবো যে আমি কিছু এন্টারটেন করবো না। তো এখান থেকে আমি 5 পৃষ্ঠার একটা কমপ্লেন ড্রাফট করে সেই কমপ্লেনটা দিয়ে একটা মামলা করলাম, তাতে কিন্তু সমন হয়ে গেল, এবং আপনাকে জানাতে উনি খুব খুশি হয়েছিলেন। এবং এরকম প্রচুর মামলা করেছি। আপনার একটা ছবি বার করেছেন যে আলিপুর আদালতে, আমি তো সবসময় ওনার সঙ্গে থাকতাম। আদালতে গেলে পরে যদি কখনো কোনো মামলা করতো, সাংবাদিকদের উনি অ্যাপিয়ার করেছিলেন, আমার মনে আছে। আমাকে ডেকে নিতেন, বিমানদা যাচ্ছি কোর্টে, থাকবেন আপনি। এই যে ওনার সঙ্গে যাওয়া, এবং ওনার বিভিন্ন রকম ক্ষেত্রে ওনার যে বিচরণ সব জায়গায় তো আমার ছিল না। ধরুন আমার খুব লিমিটেড, আমি কোর্টের মামলা মোকদ্দমা নিয়ে খুব ব্যস্ত থাকতাম, যার জন্য আমি হয়তো সময়টাও ততটা দিতে পারতাম না, যেমন অন্যান্য যারা হোল টাইম রাজনীতি করে তাদের পক্ষে অনেক সুবিধা আছে। আমার পক্ষে আমাকে অনেকে বলতো, বিমান তোমার মতো ছেলের দরকার আছে, তোমরা কেন এরকম, অনেকের সম্বন্ধে অনেক কথা শোনা যায়, দুর্নীতির কথা শোনা যায়, তোমরা এইসব কেন করতে পারো না। তা আমি দেখো, আমার সময়ের অভাব সত্যি বলতে গেলে পরে কারোর ওপর তো বিশ্বাস করতে হবে, কারোর ওপর নির্ভর করতেই হবে, কারণ একা তো মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় যেতে পারবেন না। তা আমার অসুবিধা হচ্ছে যে আমার পক্ষে এত দূর করাটা সম্ভব না, আমি আমার লিমিটেশনটা বুঝি। যাই হোক, যে আমি তো অনেক জায়গায় ওনার সঙ্গে গেছি বিভিন্ন বিষয়ে। যখন উনি মন্ত্রী ছিলেন আমাদের রাজীব গান্ধীর সময়, একদিন আমাকে বলল, বিমানদা চলুন আমি যাবো এতে, ওদের প্রেস ক্লাবে ওদের একটা প্রেস মিট আছে। গেলাম, গিয়ে এত সুন্দর খাবারের গন্ধ উঠছে, তখন সন্ধে হয়ে গেছে, ভাবলাম যখন এসেছি খিদেও পেয়েছে, কিছুটা খাবার খেয়ে যাওয়া যাবে। উনি কী করলেন, একটা ছোট্ট ফিশ ফিঙ্গার নিলেন, গাড়িতে আমরা 4 জন বসছিলাম, সবাইকে ভেঙে ভেঙে একটু দিয়ে বললেন বাড়ি চলুন। আমি দেখেছি কোনো আগ্রহ ছিল না ওনার। শুধু তাই না, একবার দমদম এয়ারপোর্টে আমাদের মার্গারেট আলভা এসছেন আর আমাদের গোলাম নবী আজাদ। তা আমরা বিমানদা চলুন, তো একবার যাবো দমদম এয়ারপোর্টে, আমরা চলুন। তখন অ্যাম্বাসাডারের গাড়ি ছিল, আমি চালিয়ে নিয়ে গেলাম। আমি অবাক হয়ে গেছি, মার্গারেট আলভার কাছে যখন উনি গেলেন, মমতাকে দেখে বললেন, হিয়ার কামস দ্য টাইগ্রেস অফ বেঙ্গল। তখন থেকে ওরা ঠিক এটা বুঝতে পেরেছিল। এবং আমি তো একটু আবেগপ্রবণও হয়ে পড়ি, যে এত ওনার সঙ্গে যুক্ত ছিলাম এত বিষয়ে, এবং এতভাবে দেখেছি ওনাকে। অন্যরকম তো বটেই, একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের মমতা। যাই হোক, এরকম দীর্ঘদিন চলার পথে এখন তারপর তো বিধানসভার অধ্যক্ষ হয়েছি, সে তো উনি আমাকে বলেছেন আপনাকে অধ্যক্ষ হতে হবে। সে সিদ্ধান্ত হয়েছে, তারপরে আমি অধ্যক্ষ হয়েছি। চালাবার চেষ্টা করছি যতটা সম্ভব আমার ক্ষমতার মধ্যে, আইনের মধ্যেই। আইন নেই ব্যাপার, বিধানসভা সংবিধান এবং আমাদের রুলস। সাধারণত বিধানসভাতে এর বাইরে কিছু আমাদের করার থাকে না। যেমন ওই চেয়ারে বসে আমাদের আশিসবাবু এখন রয়েছেন, আশিসবাবু আমাদের ডেপুটি স্পিকার, আমরা আইনের বাইরে কোনো কথা বলি না। অনেক হাইকোর্টে মামলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। এটা আমি কিছু বিব্রত বোধ করি। এই সমস্তগুলো হাইকোর্টে যাওয়ার মতো ম্যাটার না, তবু হাইকোর্টে নিয়ে যাচ্ছে। সে যাচ্ছে, বিচারালয়ের প্রতি আমাদের আস্থা রয়েছে।
কিন্তু ওইখানে বসলে পরে যতটা নিরপেক্ষ হওয়া সম্ভব আমরা নিরপেক্ষভাবেই কাজ করি। কেউ বলতে পারবে না কোনো দিন পক্ষপাতিত্ব করেছি ওই চেয়ারে বসে, সেই চেয়ারটা পক্ষপাতিত্ব করার জায়গা না। এবং মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক বক্তৃতা করেন, আমি লক্ষ্য করে দেখেছি মুখ্যমন্ত্রী বক্তৃতা করতে শুরু করলেই এখন যেমন বিরোধী দল রয়েছে, আগে যারা বিরোধী দল ছিল তারা যেন একটু ছটপাটানি বেড়ে যায় তাদের মধ্যে, কেন মুখ্যমন্ত্রী এত সুন্দর করে গুছিয়ে বলেন এবং এত আক্রমণাত্মকভাবে বলেন। বিধানসভায় বলার জায়গাটা, ওরা যখন আক্রমণ করে সরকারকে সমালোচনা করেন তার উত্তর তো সরকারকে দিতে হবে, মুখ্যমন্ত্রী তার জবাব দেন এবং সেই জবাবটা যেন তারা সহ্য করতে পারে না, তখনই চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু করে। এটা আমার খুব মানে দৃষ্টিকটু লাগে যে মুখ্যমন্ত্রী বলছেন তখন এরকমভাবে ওয়াকআউট করে যাওয়া, এটা বাঞ্ছনীয় না, এটা পরিষদীয় গণতন্ত্রের পরিপন্থী। অনেকবার বলেছি, কেউ শোনেন না, কিছু তো করার নেই, বিধানসভা জায়গাটাই এরকম। লোকসভাতেও আমরা দেখেছি হট্টগোল হয়, অনেক সময় গণ্ডগোল হয়। যাই হোক, এত কিছুর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একদম পৃথক মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক কী দক্ষতা, কী দৃঢ়তা, এটা অসাধারণ। আমি তো আরে আমাদের অনেক অনেক সরকারি সিদ্ধান্ত যেগুলো নিচ্ছেন, আমার তো মাঝে মাঝে আমি অবাক হতাম যে আমাদের কোষাগারে টাকা নেই, এই প্ল্যানটা ইমপ্লিমেন্টেড হবে কি করে, কিন্তু ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে, সরকার তো করছে। এই যে আমাদের এতগুলো যে আমাদের সংস্কারমূলক যে প্রকল্পগুলো করছে, আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে বা আমাদের মেয়েদের লেখাপড়া শেখানোর ক্ষেত্রে, তার লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের তো আর্থিক যোগাযোগ রাখতেই তো হবে। এবং এই প্রশ্ন একবার করেছিল আমাদের বিধানসভাতে বিরোধী দল যে আপনি এই যে প্রকল্পগুলো ঘোষণা করছেন টাকা কোথায়, উনি বলেছিলেন এর জন্য আমি টাকা আলাদা করে সরিয়ে রেখেছি, এর ব্যবস্থা আমার করার রয়েছে। অর্থাৎ উনি আগে থেকে পরিকল্পনা করে নিয়ে নেমেছেন। অনেক সমালোচনা করেন বিধানসভায় বিরোধী দলের অনেকে আছেন যারা বলেন যে এই সরকার খয়রাতি দেওয়ার সরকার, মানুষকে বেঁচে থাকতে গেলে পরে, এবং সংবিধানে আমাদের বাঁচার অধিকার দিয়েছে, আর্টিকেল 21 রাইট টু লাইফ, আমাকে বাঁচতে হবে। তো বাঁচবার জন্য তো আমার বেসিক নেসেসিটিস দিতে হবে, আমাকে বাসস্থান দিতে হবে, খাদ্য দিতে হবে, আমাকে স্বাস্থ্য চিকিৎসা দিতে হবে, এডুকেশন দিতে হবে। কে করেছে? কেউ তো করেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি বাঁচতে হবে কীভাবে, উইথ ডিগনিটি, টু লিভ উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে বাঁচতে হবে। এমনি তো অনেক রকমভাবে বাঁচে, কিন্তু আত্মমর্যাদা আত্মসম্মান বজায় রেখে বাঁচতে হবে। যে মেয়ে বিয়ে হয়ে গেল, স্বামী মারা গেল, বাপের বাড়ি ফিরে এলো, খুব হতদরিদ্র অবস্থা, কোথায় যাবে? তার যদি কিছু প্রয়োজন হয় তার কাছে হাত পাততে হবে। আর আমাদের যে সামাজিক অবস্থা, তাতে মেয়েদের সম্বন্ধে আমরা জানি যে তাদের কত রকম প্রতিকূল অবস্থার মধ্যে বাঁচতে হয়। এই যে 500 টাকা বা 1000 টাকা দিচ্ছে, এটা তার আত্মসম্মান আত্মমর্যাদা বাড়িয়ে দেবে। সুতরাং এইটাকে শুধুমাত্র যারা খয়রাতি হিসেবে দেখছে তারা ভুল করছে। সংবিধান বলে দিয়েছে সমান অধিকার দিতে হবে, সংবিধান বলে দিয়ে বাঁচার অধিকার দিয়েছে, বাঁচবার মতো রসত্ব দিতে হবে, সম্মান নিয়ে বাঁচবার জন্য সম্মানের সেই ব্যবস্থাটা তো করতে হবে। এই জায়গাগুলো মুখ্যমন্ত্রী যেভাবে করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফান্ডিং করেছেন, আমি তো অবাক হয়ে যাই। এই প্রকল্পগুলো কী করে উনি চালাচ্ছেন তো পশ্চিমবঙ্গের মানুষ, আরে ওয়েলফেয়ার স্টেট, মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করতে হবে। কাজ করবার জন্য সরকার কি 5 বার ভাববে ডান দিক যাবো না বাঁ দিক যাবো? আগে তো কিছুই হয়নি, আমরা ভাবতেই পারিনি যে আমাদের পশ্চিমবঙ্গকে কোন জায়গায় রেখে গেছিল। সেইখানে যে আমাদের দৃঢ় প্রশাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনের দৃঢ়তা উনি দেখিয়েছেন। হতে পারেন সাধারণ জীবনযাপন করেন, কিন্তু মানসিক দৃঢ়তা অসাধারণ আমি দেখেছি। এর অনেক ঘটনা আমি জানি, যে ঘটনা আমি দেখে আমিও অবাক হয়েছি যে এইরকম মানসিক দৃঢ়তা কী করে উনি পেলেন। অনেক অ্যাঙ্গেল থেকে আমি ওনাকে দেখেছি, ওনার মানসিক দৃঢ়তা, সাহস, অসাধারণ সাহস। একবার আমরা মিছিল করে যাচ্ছি জওহরলাল নেহরু রোড দিয়ে, সুব্রত মুখার্জি একদিকে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এক পাশে দাঁড়িয়ে রয়েছি, সবাই আমরা হাঁটছি। হঠাৎ সামনের দিকে কয়েকটা বোমের আওয়াজ হলো। সুব্রতদা বললো যে সামনে কোথায় বোম পড়ছে। মমতা খপ করে আমার হাতটা ধরে নিল, সুব্রতদার হাত ধরে নিল, কেউ সরবেন না, আমি যাচ্ছি এগিয়ে দেখি কী করা যায়। আমার তো ভয় লাগছিল সত্যি কথা বলতে গেলে। ওই অবস্থাতে সামনে বোম পড়ছে, বোমের আওয়াজ শোনা যাচ্ছে, জানি না কী হবে, কিন্তু ওনার দুর্জয় সাহস, এই সাহস মানে ভাবা যায় না। নাহলে ওই রকম গার্ডেনে ওই রকম আক্রমণের পরেও আমার মাথার চুলের মুঠি ধরে বলছে আমাকে নামতে দিন, দেখি কে আমাকে মারধর মারে। মানে এই অসাধারণ মানসিকতা আমি দেখিনি কোথাও। একবার আমরা একটা মিটিং করতে যাচ্ছি গার্ডেনের যে বিএনআর আর কি, আমাদের ওখানে একটা মিটিং ছিল, বলে বিমানদা চোর মিটিংয়ে যাবো। তো বহুদিন আগে, ধরুন 85-86 সালের কথা। তো আমি গেছি, ওখানে আরেকজন বড় নেতা ছিল, সে একটা খুব সাজিয়ে গুজিয়ে একটা মিটিং রেডি করে যে প্রচার করে দিয়েছে
মমতা ব্যানার্জি আসবে। তা আমি মিটিং হওয়ার পরে আমরা আরেকটা তো মিটিং আছে আপনার, সে নেতার নাম বললাম, মতো প্রচার করেছে, আপনি যাবেন। আমি তোকে সময় দিইনি বিমানদা, সে এসে বলে তাকে মমতা তু চাল মমতা হাম বহুত অ্যারেঞ্জমেন্ট, আর সত্যি বিশাল খরচ করে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। বলে আমি আপনাকে বলিনি তো যাব, আপনি কেন মিটিং রাখলেন? আমাকে বললো বিমানদা আমি ট্যাক্সি করে বাড়ি চলে যাব, আপনাকে আমায় নিয়ে যেতে হবে না। আপনি আমার সঙ্গে এসছেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেবো, মিটিংয়ে আপনাকে যেতে হবে না। এই যে আমি দেখলাম যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সাধারণত কী হয়, আমরা তো জনগণের প্রতিনিধি, হয়তো বললো স্যার একটু এদিকে চলুন, চলে গেলাম এই দিকটা, একবার বাঁদিকে চলুন, বাঁদিকে চলে গেলাম। কিন্তু ওনার যে যেগুলো ঘোষিত নীতি প্রোগ্রামস আমি দেখেছি, সেই দিনও আমি ওনাকে দেখে নিয়েছি। এখন হয়তো কী পরিস্থিতির পরিবর্তন, এখন তো এত মানুষের মধ্যে সমস্ত মানুষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেতে চান, একটুখানি দিদির ছোঁয়া পেতে চান, এটা খুব স্বাভাবিক। এবং এর মতো ভারতবর্ষের তো অনেক জায়গায় গেছি, ভারতবর্ষের অনেক স্পিকার আমার কাছে আসেন, তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনেক কথাবার্তা সব শুনি আমি, কিন্তু এইরকমভাবে সাধারণ মানুষের মধ্যে নেমে মেলামেশা করার লোক খুব কম দেখা যায়। আমাদের মীরা কুমারজি ছিলেন, মীরা কুমারজি একদিন আমাকে বলছেন যে আমার কাছ থেকে না সিঙ্গাপুরের একটা টিম এসেছিলো, তারা আন্দোলন করছে, এবং আমাকে বললো যে আপনি একটু সমর্থন করুন, আন্দোলন কি আমাদের রূপরেখাটা একটু বলে দিন। বলে যদি রূপরেখা জানতে হয়, আমাকে বললো যে যদি রূপরেখা জানতে হয় পশ্চিমবঙ্গে চলে যাও। গোলাম নবী আজাদ কত রেসপেক্ট করতেন, কত সম্মান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কে সম্মান করেনি? আলিপুর কোর্টে তখন অনেক লোকের একটা অন্যরকম ধারণা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে সেই লেভেলে কথা বলতে পারেন না। আইনজীবী ছিলেন, বিখ্যাত আমাদের আলিপুর আদালতের 125 বছর পূর্তি উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছিলেন, আমিও ছিলাম, আলিপুর কোর্টে তো আমি আছি। তো ওখানে অনেক বিখ্যাত আইনজীবী ছিলেন, হাইকোর্টের লয়াররাও গেছে, কিন্তু এত সুন্দর বক্তব্য রাখলেন। আমাকে অনেক সিনিয়র লয়াররা বললেন যে ভাই তো অন্য মমতা, আমাদের এই মমতাকে কোনো দিন দেখিনি, শুনিনি, এই যে অসাধারণ বক্তব্য রেখে গেলেন। এবং আমার সেদিন গর্বে বুক ফেটে গেছিলো, আমাকে গিয়ে ওখানে শোভনদেব চট্টোপাধ্যায় ছিল, মমতা জিজ্ঞেস করছে কী হলো, আমরা আমাদের গর্বে বুক চওড়া হয়ে গেছে, সব সিনিয়র আইনজীবীরা পর্যন্ত বলছে যে কোন মমতাকে আমরা দেখলাম। মমতা ব্যানার্জি জীবনের ডিফারেন্ট পার্সপেক্টিভসে, এবং ছবি আঁকা, গান গাওয়া, আমি তো ওর বাড়িতে আগে যেতাম অনেক, এবং ক্যাসিওটা বাজাতেন, গান করতেন, এবং তখন তো এতটা ওনার চারিদিকে মানুষের ব্যাপ্তি হয়নি, তখন আস্তে আস্তে উঠছেন আর কি। এবং সাধারণ মানুষের ঘরের মানুষ নিজে মুড়ি খাচ্ছেন, সবাইকে মুড়ি খান, মুড়ি ভাগ করে খান, আমি খান, অনেক জেলার নেতারা আছে, তাদের সবাই মিলে মুড়ি তেলে ভাজা ভাগ করে খাও, এসব জিনিস তো আমরা দেখেছি। এখনও সেই একই জায়গায়, এখন আমার এখানে আসলে পরে একটু মুড়ি খাবে তো, আর একটু বাদাম বা ছোলা খেলেন, আর বেশি কিছু খাবেন না। এইটাই ওনার, আমি তো আজ অবাক হয়ে যাই এই খাদ্য তালিকা আর যেভাবে হাঁটতে থাকে। উনি যখন কোনো মিছিল করে হাঁটতে থাকেন, আমি কিছুক্ষণ গিয়ে তার পিছনে চলে যাই, আমি জানি তার রাখতে পারবো না। এবং ডিসিশন মেকিং পাওয়ার, এইটা কিন্তু অসাধারণ। এবং সাধারণ মানুষের যে কমন পিপলের জন্য যে প্রোগ্রামস, এটা ভারতবর্ষের অনেক জায়গায় নেই, এই দৃষ্টিভঙ্গি ছিলই না। একটা ছেলে স্কুলে যাবে, পড়তে যেতে 1.5 ঘন্টা, গ্রামের ছেলেদের সাধারণ উপার্জন করে, তো অটো ভাড়া করে যাবে দূরে, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে মাস্টারমশাইয়ের বাড়ি, সেখানে হয় হেঁটে যাবে, হেঁটে গিয়ে হেঁটে ফিরবে, শরীরে তো ক্লান্তি এসে যায়, পড়াশুনো করবে কোথায়? আমি তো বুঝি এটা, এই যে ছেলেটি 1.5 ঘন্টা 2 ঘন্টা হেঁটে যাতায়াত করবে, তার শরীরে এত ক্লান্তি এসে যাবে, যারা 11-12 ক্লাসে পড়ে, তাদের পক্ষে আর পড়াশোনাটা ধরে রাখা সম্ভব হয় না। এই যে উনি যে সাইকেল দিলেন, এটা যে কত বড় একটা বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছেন, যে কত দূরে সব সাইকেল করে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, স্কুল থেকে ফিরে এসছে, সময় লাগলো না, এবং বাড়িতে এসে আর তারা ফ্রেশ হয়ে পড়াশুনো করতে পারবে। এটা প্রয়োজন ছিল, এটা বিনা অপ্রয়োজনীয় না। কিন্তু অনেক সমালোচনা করতেই পারেন, কিন্তু আমি দেখেছি ওনার দিকে উনি খুব দৃঢ়। বিরোধী দলকে উনি চিরকাল মর্যাদা দিয়ে এসছেন। এর আগে আমাদের আব্দুল মান্নান সাহেব ছিলেন, আমাদের সিপিএমের জন্য আমাদের ছিলেন ডক্টর সূর্যকান্ত মিশ্র বা যারা ছিলেন, উনি সবসময় মর্যাদা দিয়ে এসছেন। যখন প্রথমবার শপথ গ্রহণ করলেন, আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আমন্ত্রণ করেছেন। অর্থাৎ এই যে বিরোধী দলকে মর্যাদা দেওয়া, প্রথম দিন যখন আমাকে নির্বাচিত হলো, তখন উনি প্রথম বক্তৃতায় বলেছিলেন যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, বিরোধী দলকে আপনি কিন্তু সুযোগ দেবেন। সেই সুযোগ আমি বরাবর দেওয়ার চেষ্টা করি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লোকসভাতে প্রপোর্শনের টাইম দেওয়া হয়,
ধরুন আপনার হয়তো 300 জন সদস্য রয়েছে, তার মধ্যে যারা বিরোধী দলে রয়েছে তারা হয়তো 30 জন রয়েছে, তাহলে সেই প্রপোর্শনে তারা সময় পাবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমরা 50% টাইম তাদের দিই, 50%, কারণ আমাদের এখানে মাত্র 70 জন 71 জন বিরোধী রয়েছে, বাকি তো আমরা সরকার পক্ষে। প্রপোর্শনের টাইম দিতে গেলে কতটুকু সময় পাবে? কিন্তু আমাদের এখানে এইটাই হচ্ছে ব্যতিক্রম যে আমরা বিরোধী দলকে সবসময় মর্যাদা দিই, প্রশ্নোত্তর পড়বে ওদের বেশি প্রশ্ন করার সুযোগ দিই, এইটাই তো জায়গা বলবার। সরকারের সমালোচনা হতেই পারে, সরকারের ভুল হলে কোথায় ধরিয়ে দেবে? অ্যাকাউন্টেবিলিটি কোথায়? সরকার কার কাছে জবাব দেবে বিধানসভায়। এই যে বিধানসভার গুরুত্ব কিন্তু অপরিসীম। অনেকে মনে করেন যে বিধানসভাটা একটা অন্যরকম, কিন্তু অন্যরকম না। সরকারের অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট টু দ্য লেজিসলেচার এখানে সে তোমাদের দিতেই হবে। এখানে আমাদের বিধানসভাতে সে জবাব দিতে হবে। মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তাদের প্রশ্ন করে, বিরোধী দল সরকার পক্ষ তাদের উত্তর দিতে হয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং বিভিন্ন এলাকার উন্নয়নের কথা, সমস্যার কথা তারা এখানেই তুলে ধরতে পারেন। সুতরাং এর গুরুত্বের মর্যাদা আলাদা, এই মর্যাদাটা বজায় রাখতে হবে। সবার কাছেই আমি বলি, হট্টগোল হতে পারে, গণ্ডগোল হতে পারে, কিন্তু তার একটা সীমা আছে, সীমারেখা লঙ্ঘন না করাটাই ভালো। আমাদের বিধানসভা পরিচালনা যে আমরা করি, এখানে আশিসবাবু রয়েছেন, সময় স্লট বাঁধা থাকে। ধরুন যারা বিরোধী দলের নেতা, এমনি অনেক সদস্যরা বলেন ওরা নিজেদের মতো সময় ভাগ করে দিলেন। ধরুন একটা ডিবেটও একটা সাবজেক্টের উপর আলোচনা হবে 2 ঘন্টা সময়, 1 ঘন্টা সরকার পাবে, 1 ঘন্টা বিরোধীরা পাবে। বিরোধীরা তাদের দলের সদস্যদের ভাগ করে দেন, কেউ 10 মিনিট বলবেন, কেউ 8 মিনিট বলবেন, এরকম করে। আর যিনি মুখ্য বক্তা থাকেন, যে বিরোধী দলের নেতা, তাকে সাধারণত তারা যেহেতু মুখ্যমন্ত্রী বলবেন, আমাদের লিডার অফ দ্য হাউস, মোটামুটি তার 8-10 মিনিটের তফাৎ হয়। যদি ওদের 20 মিনিট হয়, আমাদের যারা সরকার পক্ষে রয়েছে তারা তাদের দলীয় বক্তাদের কম সময় ছেটে মুখ্যমন্ত্রীকে 30 মিনিট সময় দিলেন। এবং ওদের সবসময় গুরুত্ব দেওয়া হয়। ওরা বক্তব্য রাখার সময় অনেক সময় তারা হয়তো এমন কথা বলেন সরকারকে খোঁচা দিয়ে, একটু উত্তেজনা দেখা যায়, মুখ্যমন্ত্রী তাদের থামিয়ে দেন যে তোমরা উত্তেজিত হয়েও না। এবং আমিও বলি যে আপনারা উত্তেজিত হবেন না, আপনার যদি বলার থাকে ওদের পরে আপনারা বলবেন, আপনারা উত্তেজিত কেন হচ্ছেন? ওরাও সমালোচনা করতেই পারে, সমালোচনা জবাব দেওয়ার জন্য আপনারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছে, তারা জবাব দেবে। মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি, তিনি কিন্তু দলে যারা রয়েছেন তাদের কিন্তু তিনি সংযত হতে বলেন যে তোমরা এসব করবে না, ওদের বলতে দাও, জবাব যা দেবার আমরা আমাদের মতো করে জবাব দেবো। তো মমতা বন্দ্যোপাধ্যায় গান করতে খুব ভালোবাসেন, এবং আমি ওর বাড়িতে গেছি, আমি শুনেছি অনেক গান। একবার আমাদের লালবাজার লকআপে ধরে নিয়ে গেল বহুদিন আগে, তখন আমাকে বললো গান করুন। আমাদের তো গানের গলা না, নিজেও গান গাইছেন, আমরাও গান গাইছি ওনার সঙ্গে। এবং এই যে গান করার যে একটা আছে বিধানসভাতে, এইবার যখন আমাদের 3য়বারের জন্য আমাকে যখন নির্বাচিত হলাম, তখন যে বক্তৃতা রাখছিল, তখন আমি বলেছি যে এবার একটা সঙ্গীত হোক, এটা আউট অফ রেকর্ড, এটা অফ দ্য রেকর্ডের মধ্যে যাবে না। তা আমি একটা গান আমি সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু সেইটাও অনেকে রেডি হতো। তখন আমাদের যে অনেক গায়ক যারা ছিল তারা বললো এটার জন্য আমরা রেডি না। তা মমতা ব্যানার্জি নিজেই বলেন এই গানটা হোক। তো এই গানে উনি গলা মেলালেন এখানে বসে সবার সঙ্গে। এবং উনি যে গান গাইতে পারেন, গান গাইতে ভালোবাসেন, উনি ক্যাসিও বাজাতে পারেন, উনি খুব ভালো বাজনা বাজাতে পারেন। ওনার যে এই আকর্ষণ, যে সংস্কৃতির প্রতি, কী সুন্দর ছবি আঁকেন। আমি কথা বলতে বলতে ছবি এঁকে দেবেন। আর যে ঠিক রঙের ব্যবহার সম্বন্ধে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সচেতন। সেই সঙ্গে কবিতা লেখা, সাধারণ গল্প লেখা, বাচ্চাদের জন্য যে কবিতা লিখেছেন, এ তো কোন দিকটা বাদ দেবো বলুন তো? জীবনের প্রত্যেকটা প্রেক্ষাপট, রান্নাবান্না। একদিন আমি কোথায় উনি গেছেন, বোধহয় দার্জিলিংয়ে নাকি, আমি কথা বলছি, তো খটর খটর করে আওয়াজ হচ্ছে খুন্তির। আপনি কি রান্না করছেন? বলেন না বিমানদা, একটুখানি তখন করতে হয় না, সেই কোভিডের সময় ওই রান্নাকে লবঙ্গ এলাচ টেলাচ দিয়ে এটা তৈরি করতে হয় বলে এইটা করছি। দার্জিলিংয়ে রাঁধুনের ঘরে ঢুকে পড়ে রান্না করছেন। কোন দিকটার ভাত দেবেন বলুন তো? যে আমি তো দিল্লিতে যাইনি, দিল্লিতে অনেকে গেছেন, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রান্না করে খাওয়াতেন সবাইকে, অনেকের কাছে শুনেছি। আমাদের একটা কনফারেন্স হয়েছিল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলাদেশে 2 বছর আগে। আমি গিয়েছিলাম বাংলাদেশে। বাংলাদেশের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আমি দেখেছি। এবং যেহেতু আমি পশ্চিমবঙ্গের স্পিকার, আমার যে আলাদা একটা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গেছি, এবং যে উষ্ণ অভ্যর্থনা আমি ওখান থেকে ওনার জন্য পেয়েছি, এটা অভাবনীয়, আমি কল্পনা করতে পারি না। এবং সমস্ত মানুষ, এবং বেগম হাসিনা আমার কাছে এসছেন, যিনি আমাদের প্রধানমন্ত্রী, আমার সাথে ছবিও আছে আমার কাছে অনেক। উনি বললেন মমতারে কয়েন তিস্তার জল ছাইরা দিতে। দেখুন
আর মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা তো দুটো দেশের মধ্যে, ওনার পক্ষে তো সম্ভব না। তা আপনাকে তো হাসিনা দি বলে, আপনি তো বলতে পারেন যে মমতা তুমি এটা একটু দেখো, আমারও বলছেন কেন, বলে কইয়া দেন আমি ভালো ইলিশ মাছ পাঠাবো, তাই বানাচ্ছেন না। এবং শুধু তাই না, ওদের রাষ্ট্রপতির সঙ্গে আমার কথা হয়েছে, এবং ওখানকার যে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলাদেশের মানুষের অভাবনীয়, এই আবেগ মানে ভোলার মতো না। বাংলাদেশ থেকে আমি গেছি একজন স্পিকার হিসেবে, সেই জন্য যে অভ্যর্থনা আমি পেয়েছি, অনেক বিভিন্ন দেশ থেকে বিখ্যাত মানুষরা গিয়েছিলেন পার্লামেন্টে, আমাদের যারা কমনওয়েলথ কান্ট্রিরা রয়েছেন তাদের বাদ দিয়ে যেন একটা পশ্চিমবঙ্গের জন্য একটা আলাদা বিশেষ মর্যাদা, সেটা আমি লক্ষ্য করেছি, এটা মুখ্যমন্ত্রীর জন্যই। যখন লন্ডনে প্রথমবার গেলাম তখন আমাদের যে একটা মানে মহিলাদের মানে পলিটিক্সে ইনভলভ করার জন্য এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছিল, উইমেন পার্লামেন্ট হচ্ছিল, তো তখন আমি বলেছিলাম যে আপনারা এত কথা বলছেন, কাম টু ওয়েস্ট বেঙ্গল, সেখানে দেখবেন 50% রিজার্ভেশন ফর উইমেন। এবং হল হাততালিতে ফেটে পড়েছিল, ওরা জানতো না। আমরা আপনারা এত উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, এটা দেখতে গেলে পশ্চিমবঙ্গে যেতে হবে, মমতা নাম দিয়েও বলেছিলাম। এবং উন্নয়নমূলক প্রকল্পের কথা বলি অনেক সময়, বিশেষ করে আবার যারা আমাদের বৃদ্ধ মানুষজন আছে, সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে এখন এই যে যারা বৃদ্ধ রয়েছে, বার্ধক্য, তাদের জন্য একটু আলাদা করে চিন্তাভাবনা আর একটু বেশি করে করার দরকার আছে। সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, পশ্চিমবঙ্গ তো ব্যতিক্রম নয়, এখানে আর একটু নতুন করে চিন্তাভাবনা করার দরকার আছে। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।